শুভ সকাল প্রত্যেককে, তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য একটা গল্প ইলিয়াস এই বিষয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো দিতে চলেছি। যারা ইলিয়াস গল্পটা কিভাবে ডেমো করবেন বুঝে উঠতে পারছেন না, সেই সমস্ত ভাই বোনদের কথা মাথায় রেখে আজকের ক্লাসটা আমি শুরু করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ। সুপ্রভাত আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আমিও ভালো আছি। আজকের তারিখটা যেন কত? 27/1/2026। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? নবম। আচ্ছা, গল্প শুনতে কার কার ভালো লাগে বলো? প্রত্যেকের ভালো লাগে? তো আজকে আমি তোমাদের সঙ্গে না গল্প করব, এবং গল্পটা তোমাদের পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত, সেই গল্পটার সঙ্গে মিল আছে। তো আমি আজকে তোমাদের একটা গল্প শোনাবো, সেই গল্পটার নাম হচ্ছে ইলিয়াস। তোমাদের নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য একটা গল্প রয়েছে, দেখো, ইলিয়াস। এইটা লিখেছেন কবি লিও টলস্টয়। সর্বপ্রথম বলি, ইনি কিন্তু বাঙালি কবি না। নামটা শুনে তোমাদের কি বাঙালি মনে হচ্ছে? নিশ্চয় নয়। ইনি হচ্ছেন রাশিয়ার একজন বিখ্যাত কবি। তার একটা বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, ওয়ার অ্যান্ড পিস। তার মানে কি? যুদ্ধ নয়, শান্তি চাই, এক কথায়। তো এই লিও টলস্টয়ের এই ইলিয়াস গল্পটাকে বাংলায় তর্জমা করেছেন কে বলতো? মনীন্দ্র দত্ত। ঠিক আছে। আর এটা নেওয়া হয়েছে স্টোরিজ ফর ইয়ং রিডার্স। স্টোরিজ ফর ইয়ং রিডার্স, এগুলো প্রত্যেকে খাতায় লিখে নেবে, ঠিক আছে? ইয়ং রিডার্স এখান থেকে নেওয়া হয়েছে। তো আমরা এই গল্পটার মধ্যে কি পাবো? এই গল্পটাতে পাবো একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ইলিয়াস। আমরা যদি আগে ইলিয়াস সম্পর্কে দু একটা কথা জানি তাহলে আমাদের খুব সুবিধা হয়। ইলিয়াস রাশিয়ার উফা প্রদেশে বাস করে। কোথায় বললাম? রাশিয়ার উফা প্রদেশ, এই প্রদেশে বাস করে। আর উফা প্রদেশটা কোথায় বলতো? রাশিয়ার বেলায়া নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু প্রত্যেকে খাতায় একটু লিখে নেবে। বেলায়া যে নদী, এই বেলায়া নদীর তীরে অবস্থিত। এবং এই উফা প্রদেশের একজন বাস্কির হচ্ছে ইলিয়াস। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, স্যার বাস্কিরা বা কি, তাই না? বাস্কির বলতে আমরা সাধারণত বুঝি তুরস্কের যারা জনগোষ্ঠী, তাদেরকে বলা হয় বাস্কির। তুরস্কের যারা জনগোষ্ঠী তাদেরকে বলা হচ্ছে বাস্কির। তো এইরকমই আমরা একটা প্রেক্ষাপটে কিন্তু গল্পটা কিন্তু শুরু করব। তো ইলিয়াসের বিয়ে হয়েছে, ঠিক আছে। বিয়ে হওয়ার 1 বছর পরেই তার বাবা মারা গেল। কত বললাম? 1 বছর পরে তার বাবা মারা গেল। আর বাবা মারা গেলে আমরা প্রত্যেকেই জানি যত দায় দায়িত্ব সন্তানের উপর এসে পড়ে। তাই স্বাভাবিকভাবে ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা যাচ্ছে, তখন সংসারের সমস্ত দায়িত্ব কাকে নিতে হচ্ছে? ইলিয়াসকে। স্বাভাবিক। এখন যদি আমাদের বাবা মারা যায়, আমার উপর সংসারের দায়িত্ব এসে পড়বে। তোমার বাবা মারা গেলে কার উপর সংসারের দায়িত্ব পড়বে? তোমার উপর। তুমি একটা দুশ্চিন্তায় ভুগবে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি ইলিয়াসের বাবা যখন মারা যাচ্ছে, তখন ইলিয়াস কিন্তু ধনীও নয়, গরিবও নয়। আমরা কিন্তু এই জায়গাটা খুব সাবধান হব, কারণ এখানে সে ধনীও নয়, গরিবও নয়, তাহলে কিন্তু ইলিয়াস। আর সে নিজে ধনীও নয়, গরিবও নয়, এখানে কিন্তু মোহাম্মদ শাহ। এই লাইনটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো বাবা যখন মারা যাচ্ছে, তখন আমার সম্পত্তির পরিমাণ কতটা ওর বাবা রেখে যাচ্ছে? আমরা যদি দেখি, 2টো গরু, 20টা ভেড়া, 60টা ঘটকি। তাহলে ওর বাবা যখন মারা যাচ্ছে তখন ইলিয়াসের সম্পত্তি হচ্ছে এগুলো। এবার স্বাভাবিকভাবে ইলিয়াসের স্ত্রীর নাম হচ্ছে শামসে মাগি। ইলিয়াসের স্ত্রীর নাম কি বললাম? শামসে মাগি। তো এরা দুজন কি করছে? রাত দিন পরিশ্রম করছে, এবং প্রতি বছর একটু একটু করে সম্পত্তির পরিমাণ বাড়াচ্ছে। এইভাবে দেখতে 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 35 বছর পরে তাদের সম্পত্তির পরিমাণ কত দূরে দাঁড়াচ্ছে দেখবে, আকাশ পাতাল তফাৎ। দেখো, ওর বাবা এই সম্পত্তি রেখে গেছে। আগেকার দিনে সম্পত্তি বলতে এটা। আমরা তো নর্মালি
সম্পত্তি বলতে জায়গা জমি ব্যাংক ব্যালেন্স এগুলো বুঝি, কিন্তু আগেকার দিনে সম্পত্তি বলতে এগুলো, কার কটা গরু আছে, কার কটা ভেড়া আছে, কার কটা ঘটকি আছে, এই সব। তো এখানে আমরা দেখবো ইলিয়াস ৩৫ বছর পরে তার সম্পত্তির পরিমাণটা কি করছে দেখো। এখানে দুটো গরু ছিল, তাহলে একবার হয়ে যাচ্ছে কত বলতো, ১৫০ গরু মোষ হয়ে গেল, ১৫০ গরু মোষ। আর সেখানে হয়ে গেল ২০০ ঘোড়া, আর ২০টা ভেড়া ছিল, সেখানে হয়ে গেল ১২০০। তার মানে বুঝতে পারছো সম্পত্তির পরিমাণ কোথায় থেকে কোথায় চলে আসছে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় সম্পত্তি, আর এটা হচ্ছে ৩৫ বছর পরে তার সম্পত্তির পরিমাণটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে। তার মানে আমরা দেখলাম ছিল গরিব, তারপরে হলো বড়লোক, আবার সব শেষে গরিব হয়ে যাবে। তার মানে ভাগ্য যেন একেবারে চাকার মতো ঘুরছে, কখন কার কি হবে কেউ বলা যেতে পারে না। আজকে তুমি গরিব আছো, কালকে তুমি বড়লোক হয়ে যেতে পারো, আবার বড়লোক আছো গরিব হয়ে যেতে পারো। তো এইরকমই কিন্তু একটা সিচুয়েশন বা পরিস্থিতি কিন্তু একটা তৈরি হয়েছে। তো এইরকম আমরা দেখছি। তো ইলিয়াসের প্রতিবেশী যারা ছিল তারা ইলিয়াসের এই সম্পত্তি দেখে না ঈর্ষা করত, হিংসা করত। বলা মানে কি, প্রভাব। এই দৃশ্য দেখে হিংসা করত এবং ওরা বলতো ইলিয়াস নাকি খুব ভাগ্যবান পুরুষ, ওর মরবার কোনো দরকার নেই। তার মানে লোকজন কত আজব ভাবতো যে এর এত টাকা পয়সা আছে দেখে লোকজন ভাবতো যে ওর মরার কোনো প্রয়োজন নেই। কিন্তু ওরা ভুলে গেছে যে জন্ম নিলেই মরতে হবে, সে রাজা হোক আর প্রজা হোক, জন্মিলে মরিতে হইবে এই ভুবনে, তাই না? তো এখানে কিন্তু আমরা তার একটা বার্তা কিন্তু এখানে পাচ্ছি। এবার আমরা দেখবো যে ইলিয়াসের কটা ছেলে মেয়ে ছিল। ইলিয়াস ওর 3টে ছেলে মেয়ে ছিল। একটা হচ্ছে বড় ছেলে, মেজ ছেলে, আর একটা ছিল মেয়ে। ইলিয়াসের যখন সম্পত্তি অতটা বেশি ছিল না, তখন সবাই মিলেমিশে কাজ করতো, এভাবে অল্প অল্প করে বাড়াচ্ছিল। কিন্তু ইলিয়াসের যখন সম্পত্তি বেশি হয়ে গেল, বাবার যদি টাকা থাকে কোন ছেলে খেতে চায় বলো তো? সবাই তো চায় যে আইএসসি ভাবে দিন কাটাবে। তো এরা অলস হয়ে গেল। তো এই বড় ছেলেটা মারামারি করতে গিয়ে মারা গেল। কার সঙ্গে নাকি মারামারি করেছে, দিয়ে ওখানে মৃত্যুবরণ করেছে। আর মেজ ছেলে, সে একটা ঝগড়াটে বউ বিয়ে করেছে। আর ঝগড়াটে বউ যদি বাড়িতে থাকে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম দু একটা থাকে, তাই না? যে পাড়ার মধ্যে কিছু কিছু বৌমা থাকে যেখানে শ্বশুর শাশুড়ি বৌমার সঙ্গে একটা যুদ্ধ লেগে থাকে, এটা একটা কমন ব্যাপার। তো স্বাভাবিকভাবে মেজ ছেলেটা একটা ঝগড়াটে মেয়েকে বিয়ে করেছে, আর মেয়েটাও নাকি মারা গেছে। এবং বলে দিই এখানে প্রত্যেকের কিন্তু বিবাহ হয়ে গেছে। ইলিয়াসের 3 ছেলে মেয়েরই বিয়ে হয়ে গেছে, কিন্তু এ মারা গেছে, এও মারা গেছে। আর এ ঝগড়াটে মেয়েকে বিয়ে করেছে, তাই ইলিয়াস কি করে, তাকে বাড়ি থেকে বের করে দেয়। এবং ইলিয়াসের যা সম্পত্তি ছিল সেখানে কিছুটা ভাগ দিতে হয়। তাই ইলিয়াসের প্রাথমিক টান পড়লো, সম্পত্তিতে টান পড়লো। আর এখান থেকে কিন্তু ভাগ্য কিন্তু আস্তে আস্তে ক্রমশ খারাপ হচ্ছে। কেন? কারণ বলে না, বিপদ আসলে চারিদিক থেকে আসে। প্রথমে তার এখানে সম্পত্তিতে টান পড়লো তার ছেলেকে ভাগ দিতে গিয়ে। তারপরে কি হচ্ছে, তোমার শীতকালে মরক লেগে গেল, গরু ঘোড়াগুলো খেতে না পেয়ে মরে যাচ্ছে। আর ইলিয়াসের সবচেয়ে ভালো ভালো যে ঘোড়াগুলো ছিল, সেই ঘোড়াগুলো কারা চুরি করলো জানো? কিরবিজরা। কে চুরি করলো বললাম? কিরবিজরা। এই কিরবিজরা চুরি করে নিয়েছে। কিরবিজ কারা? কিরগিজিস্তানের এক ধরনের লুটেরা। কিরগিজিস্তানের এক ধরনের লুটেরা হচ্ছে কিরবিজরা, মানে দস্যু বলতে পারো, লুট করে বেড়ায়। তো এরা ভালো ভালো ঘোড়াগুলো চুরি করে নেয়। আর ইলিয়াসের কিছু কিছু ঘোড়া ছিল, বাধ্য হয়ে শেষে বিক্রি করে দিতে হয়, এবং শেষমেশ তার বাড়ি ঘটি সব বিক্রি করে দিতে হয়। শুধু সম্পত্তির মধ্যে তার কাছে শুধু শেষ সম্বল বলতে ইলিয়াসের কাছে ছিল তার বৃদ্ধা স্ত্রী। আর কি ছিল? তোমার একটা লোমের তৈরি কোট, জিন, এই সব ছিল তার মোটামুটি শেষ সম্বল। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা আলিশান বাংলো ছেড়ে দিয়ে তারা কিন্তু রাস্তার ভিখারি হয়ে গেল। তো এই অবস্থায় তারা রাস্তায় অনাথের মতো করে তারা দিন কাটাতে থাকে, তাদের কেউ নেই। তোমাদের মনে হতে পারে স্যার মেজো ছেলেটা কি হয়েছে, ও তো বেঁচে ছিল, ওর কাছে যেতে পারতো, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ইলিয়াস স্বাভাবিকভাবে এখন পথের ভিখারি। সে কি হলো, তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইলিয়াস রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, লোকের বাড়িতে কাজ করছে, এভাবে দিন চালাচ্ছে। ঠিক এমতো সময় বলে না, ফেরেশতার মতো এসে হাজির হলো কে? ইলিয়াসকে ওর পাশে দাঁড়াচ্ছে মোহাম্মদ শাহ। ঠিক আছে, মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহর এই দম্পতিকে দেখে খুব মায়া হলো, এবং মায়া যখন হলো তখন আমরা দেখতে পাই যে মোহাম্মদ শাহ প্রস্তাব দেয় ইলিয়াস দম্পতিকে যে তুমি আমার বাড়িতে থাকো, তোমাদের যতটা ক্ষমতায় কুলোবে তোমরা ততটা কাজ করবে। তো
তো ইলিয়াস দম্পতি তাকে ধন্যবাদ জানাবে, কারণ এই বিপদের দিনে মাথায় একটা থাকার জায়গার প্রয়োজন। দেখো, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র আর বাসস্থান, এই তিনটে কিন্তু জীবনে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এই তিনটের একটা কম হলেই কিন্তু মানুষ কিন্তু স্বাভাবিক নয়। তাই স্বাভাবিকভাবে খাবার, বস্ত্র, বাসস্থানের কিন্তু ইলিয়াসের খুব দরকার ছিল। তাই ইলিয়াস কি করলো, তার কথায় রাজি হলো। আর মোহাম্মদ শাহ মনে মনে ভাবলো যে ইলিয়াস দম্পতিকে রাখলে তার লাভ আছে, কারণ তারা একটা সময় কাজে মনিব ছিল, তারা 2-কে 4 করতে জানে, কিভাবে সম্পত্তি বাড়াতে হয় সেই ব্যাপারে জানে। এর পরবর্তীতে আমরা জানতে পাচ্ছি যে মোহাম্মদ শাহ বাড়িতে কিছু অতিথি আসছে। এবার অতিথি যখন আসছে তখন অতিথিদের মধ্যে কিন্তু একজন ছিল মোল্লা। কে বললাম? অতিথিদের মধ্যে ছিল একজন মোল্লা, এবং সেই মোল্লা সহ বেশ কিছু অতিথি আছে। তো এখানে আমরা দেখতে পাই যে অতিথিদের জন্য মোহাম্মদ শাহ কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছে, চা, কুমিজ এবং একটা ভেড়া মারতে দিয়েছে। এবং স্বাভাবিকভাবেই এখানে খেতে খেতে অতিথিরা মোহাম্মদ শাহ মারফত জানতে পারে যে একটু আগে যে কুমিজ দিয়ে গেল সেই লোকটি আর কেউ না, সে হচ্ছে ইলিয়াস, এর তল্লাটে সবচেয়ে বড় লোক ছিল। এই কথাটা শুনে অতিথিদের মধ্যে একটা জানার আগ্রহ বেড়ে গেল যে তার আগেকার কষ্ট আর এখনকার কষ্টের মধ্যে কতটা ফারাক, মানে আগেকার জীবন আর এখনকার জীবনের মধ্যে যে একটা পার্থক্য, সেটা কিন্তু ওদের জানার খুব ইচ্ছা হলো। তাই মোহাম্মদ শাহ ইলিয়াসকে ডাকলো। এখানে বলি মোহাম্মদ শাহ ইলিয়াসকে বাবাই বলে ডাকবে। বাবাই মানে কি? দাদু। বাবাই মানে দাদু, আর ইলিয়াসের স্ত্রীকে বলবে ঠাকমা। ঠিক আছে, এই বলে কিন্তু আমরা দেখতে পাই সম্বোধন করে ডাকবে। তো অবশেষে অতিথিরা ইলিয়াসকে প্রশ্ন করলে ইলিয়াস একটা কথাই বলে, আপনারা আমার থেকে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তিনি ভালো বলতে পারবেন তিনি কতটা সুখে আছেন। তো আর স্ত্রী প্রথমে বলবে যে আমাদের যখন টাকা পয়সা ছিল তখন আমরা জীবনে প্রকৃত সুখ পাইনি, এখন সবকিছু হারিয়ে আমরা প্রকৃত সুখের সন্ধান পেয়েছি। এইটা শুনে অতিথিরা হাসতে শুরু করে। এবার এই কথার প্রতিবাদ জানিয়ে ইলিয়াস বলবে যে আমার স্ত্রী তামাশা করছে না, এটা তামাশার বিষয় নয়। আর ওদিকে ইলিয়াসের স্ত্রী বলবে আমি তামাশা করছি না, কেননা আমাদের যখন টাকা পয়সা ছিল আমরা একে অপরকে সময় দিতে পারতাম না, আমাদের মনের কথা বলার কোনো সুযোগ ছিল না, আমরা ধর্ম করতে পারতাম না, সব সময় একটা চিন্তার মধ্যে থাকতাম যে আমাদের গরু ঘোড়াগুলোকে কি খেতে দেব, বাচ্চাগুলো চাপা পড়ে মরে গেল কিনা, চুরি হয়ে গেল কিনা, এই যে একটা মানসিক চাপ, দুশ্চিন্তা সবসময় আমাদের মধ্যে ছিল। কিন্তু আজকে দেখুন আমরা সবকিছু হারিয়ে আজকে আমরা প্রকৃত সুখ পেয়েছি। আমি আর বুড়ো একে অপরে মনের কথা বলি, তারপরে একসাথে নামাজ পড়ি, আর আমাদের এখন মূল কাজ হচ্ছে এই প্রভুর সেবা করা। তো এই কথাটা যখন বললো তখন অতিথিরা সব ভাবতে শুরু করলো, কেননা বিষয়টা নিয়ে সবাই হাসছে যে টাকা থাকলে কিসের সমস্যা, আমরা তো জানি টাকা যা দুনিয়া তা, তাই তো, কিন্তু বাস্তবে কিন্তু প্রকৃত সুখটা পাওয়া যায় না। তো অতিথিদের মধ্যে যখন মোল্লা বলল যে না, ইলিয়াস যা বললো সবই সত্য এবং পবিত্র গ্রন্থে নাকি লেখা আছে, এইটা শোনার পরে সমস্ত অতিথি কি করলো, ভাবতে শুরু করলো। আর এরই মধ্যে দেখতে পাই যে আমরা ইলিয়াস যে গল্পটা সেটা কিন্তু শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।